নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যার নাম পলিটিক্যাল ডোজ। আপনারা ওই চ্যানেল ভিজিট করতে পারেন এবং নিয়মিত দর্শক হতে পারেন ওই চ্যানেলেরও। আপনাদেরকে অনুরোধ রইল, এবার আজকের বিষয়টা শুরু করা যাক। পুলিশ কিন্তু বদলে গেছে। এবার থেকে গন্ডগোল পাকালেই পুলিশ যদি কড়া দাওয়াই দেয়, দমদম দাওয়াই দেয়, ডান্ডা দাওয়াই দেয়, তাহলে কিন্তু আপনারা দুঃখিত হবেন না। যারা চটিচাটা আছেন, যারা তোলামুলি আছেন, যারা মনে করেন এখনো পুলিশ আমাদের পকেটে, তারা আপনারা এই দিনটা ভুলে যান। আপনারা জানেন যে লাভপুরে বিজেপির যিনি প্রার্থী আছেন তার উপরে একটা প্রাণঘাতী হামলা হয়েছিল, এবং প্রাণঘাতী হামলা হওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূলী দুষ্কৃতীদের একদম দমদম দাওয়াই দেওয়া শুরু হয়ে গেছে, ডান্ডা দাওয়াই দেওয়া শুরু হয়ে গেছে। আমার কাছে ভিডিও এসে পৌঁছেছে, এই দেখুন। এবং দৌড় করিয়ে করিয়ে দেখুন, গ্রামের মধ্যে দৌড় করিয়ে করিয়ে পুলিশ কিন্তু দমদম দাওয়াই দিচ্ছে। একদম গ্রামের মধ্যে দৌড় করিয়ে করিয়ে যারা বিজেপি প্রার্থীর উপরে হামলা করেছিল তাদের গ্রামের মধ্যে এই পশ্চিমবঙ্গ পুলিশ, যারা ফাইলের তলায়, টেবিলের তলায়, ফাইলের নিচে লুকিয়ে পড়তো, যারা লুঙ্গি বাহিনী দেখলে এতদিন পালিয়ে যেত, সেই পুলিশ। পুলিশ আমরা বলি না যে পুলিশ সব খারাপ নয়, আসলে পুলিশের ট্রেনিং তো খারাপ নয়। সমস্যা হচ্ছে ট্রেনিং করার পর পুলিশ যখন এই রাজ্য সরকারের আন্ডারে কাজ করে, কন্ট্রোলে কাজ করে, তখন যে গন্ডগোলটা হয়, যেটা পুলিশ মন্ত্রী যেভাবে তাদেরকে চালনা করেন, গন্ডগোলের জায়গা সেটাই। এবং পুলিশ মন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী ইনঅ্যাক্টিভ হওয়ার পরে পুলিশ দেখছেন তো কিভাবে ওষুধ দিতে পারে। আগামী দিনেও এই ওষুধ হবে, এই ওষুধ চলবে, এই ওষুধ শুরু হয়ে গেছে। ফলে আপনারা যারা মনে করছেন 4 তারিখ গন্ডগোল করবেন, যারা বাইক নিয়ে জয় বাংলা জয় বাংলা একদম মাতালদের মতো চিৎকার করছেন, আপনারা এখনো বলছি আপনাদেরকে সাবধান হয়ে যান। যারা আমার প্রিয় ভাইয়েরা এই ভিডিও দেখছেন, যারা মনে করছেন যে যা খুশি এতদিন করছিলাম সেভাবেই চলবে, সেটা কিন্তু হচ্ছে না। এই ভিডিও তার প্রমাণ। এবং এখন থেকেই কমিশন শুরু করে দিয়েছে যাতে এই ধরনের গন্ডগোল যারা পাকাতে চাইছে, যারা মনে করছে যে আমরা এটা করে ফেলবো, যারা মনে করছেন 29 তারিখ দ্বিতীয় দফা এটাই শেষ সুযোগ, এরপর তো আর ভোট হবে না, প্রথম দফা তো যেমন তেমন, দ্বিতীয় দফায় যেমন খুশি আপনারা ভাই করতে পারবেন না, এবং করার চেষ্টাটাও করবেন না, আপনারা বিপদে পড়বেন। আমরা দেখছি যে অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস তো বুঝে গেছে যে প্রথম দফায় মিনিমাম 110, 120, 125 হলেও আমরা সেটা অবাক হব না, কিন্তু যতক্ষণ না রেজাল্ট আসছে ততক্ষণ আমাদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু তোলামুলি ভাইয়েরা আমরা যারা জানি, যে যারা মনে করছেন যে গন্ডগোলটা হয়ে গেছে, তারা মনে করছেন যে বাকি যে কটা বিধানসভা আসন আছে, তৃণমূল যদি এখান থেকে যত বেশি তুলে নেওয়া যায় তত বেশি বিধানসভায় আসন পাঠানো যাবে। যদি চেষ্টা করে কোনো রকমভাবে 100টা পার করা যায় তাহলেও তো একটা আশা থাকবে। সেই ভরসায় যারা মনে করছেন এখনও গন্ডগোল পাকাবেন, বিভিন্ন জায়গায় তারা তাণ্ডব করার চেষ্টা করছেন, আপনাদের কিন্তু খারাপ দিন শুরু হয়ে গেছে। আপনাদেরকে দেখালাম বীরভূমের লাভপুরে। কেউ ভেবেছে কখনো বীরভূমে, লাভপুরের মতন জায়গা বা বীরভূমের যে কোনো প্রান্তে বা দক্ষিণ 24 পরগনার যে কোনো প্রান্তে তৃণমূল এমন দাপিয়ে বেড়াবে এবং তার বিরুদ্ধে কোনোদিন অ্যাকশন হবে? আমরা কিন্তু কখনো এই ঘটনাটা ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবিনি। এবং যেটা স্বপ্নেও ভাবিনি সেই সমস্ত কাজ এখন দেখে সত্যি ভালো লাগছে যে হ্যাঁ, একে বলে পুলিশ, একে বলে পরিষেবা, একে বলে ইলেকশন কমিশন ঠিকঠাকভাবে কাজ করছে। আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে একটি বাড়ির সামনে রাত্রিবেলা, দিনে দুপুরে এখন তাদের আর সাহস হচ্ছে না গন্ডগোল করার, এবং তারা যখন গন্ডগোল করলেন, ওখানে গিয়ে জয় বাংলা চিৎকার করলেন, বললেন 4 তারিখ ভয়ঙ্কর খেলা হবে, এখন কিন্তু তারা পলাতক। একদম লেটেস্ট আপডেট আপনাদেরকে দিচ্ছি, তারা কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বেশ কয়েকজনের ধরপাকড় চলছে ওই এলাকায়, একেবারে ছবি দেখিয়ে দেখিয়ে খোঁজা হচ্ছে যে কারা এই শুভনন্দনরা, কারা এই বীরপুঙ্গবরা, যারা রাত্রিবেলা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করেছে। ইলেকশন কমিশন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, এবং চিফ ইলেকশন কমিশন মনোজ আগরওয়াল নিজে ডায়মন্ড হারবার যাবেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন, ওখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন, এবং জানার চেষ্টা করবেন যে দক্ষিণ 24 পরগনার পরিস্থিতিটা কি। দক্ষিণ 24 পরগনাতেও যদি কেউ মনে করে ভোটারদের ভয় দেখিয়ে লুট করে নেবে, সেটা কিন্তু আর হচ্ছে না। ডায়মন্ড হারবারের
মতো জায়গাতেও যেগুলোকে এতদিন ডেন মনে করা হতো তৃণমূল কংগ্রেসের, ওখানে অন্যরা ভোট করাতে পারতো না, অন্যরা ভোট দিতে পারতো না, সাধারণ মানুষও ভোট দিতে পারতেন না, তারাও এবার দেখবেন ওই সমস্ত এলাকাতেও এবার অন্যরকম ফলাফল হবে। যারা মনে করছেন, এবং কিছুদিন আগে অবধি আমিও মনে করছিলাম দক্ষিণ 24 পরগনায় বিরোধীদের কোনো হয়তো ভালো ফল নাও হতে পারে, আমি বলছি দক্ষিণ 24 পরগনায় বিরোধীদের ভালো ফল হবে। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে দাঁড়িয়ে যা লেটেস্ট আপডেট, তাতে যথেষ্ট ভালো ফল হবে, এবং আইএসএফেরও দক্ষিণ 24 পরগনায় ভালো ফল হবে। তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনাতেও ভরাডুবি হতে চলেছে। আপনারা এই কথাটা লিখে রেখে দিন, কারণ ইলেকশন কমিশন একেবারে তৈরি। ইলেকশন কমিশন একেবারে মনে করছে যে তারা এবারের ভোটটা অন্য রকমভাবে করাবে। পশ্চিমবঙ্গে তো ভোট হয় না, ভোট করাতে হয়, তো এবার অন্যরকমভাবে ভোটটা কিন্তু হবে, করানো হবে। আমরা দেখলাম যে জিপি সিং, যিনি সিআরপিএফের ডিজি আছেন, তিনি সাজোয়া গাড়ির ছবি দিয়েছেন এবং দেখিয়েছেন যে সিআরপিএফ এবার কিভাবে প্রস্তুত। প্রথম দফায় উত্তরবঙ্গে তো খুব ভালোভাবে ভোট হয়ে গেছে, মালদা মুর্শিদাবাদের মতন গণ্ডগোলের জায়গাতেও ভোট হয়ে গেছে, কিন্তু তাদের কাছেও ইনপুট আছে যে দ্বিতীয় দফায় কেউ বা কারা চেষ্টা করতে পারে গণ্ডগোল পাকানোর জন্য, এবং যাতে তারা না গণ্ডগোল পাকাতে পারে তার জন্য কিন্তু একেবারে কাশ্মীরে যেরকম সাজোয়া গাড়ি তৈরি হয়, হিন্দিতে যাকে বলে বখতরবন্দ গাড়ি, ইংরেজিতে যাকে বলে বুলেট প্রুফ ভেহিকল, সেই সমস্ত সাজোয়া গাড়ি নিয়ে একেবারে প্রস্তুত হয়ে গেছে নির্বাচন কমিশন। সেই ছবিটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছেন। স্পষ্টভাবে একটাই বার্তা, যে একেবারে গন্ডগোল করলেই একেবারে দমদম দাবাই হবে, একবার কাশ্মীরি দাবাই হবে। কাশ্মীরি দাবাই আপনারা বলতে পারেন। কাশ্মীরে লুঙ্গি বাহিনী, মানে এখানে যারা কাশ্মীরে ওদেরকে পাত্থারবাজ বলা হয়, তো এখানে লুঙ্গি বাহিনী আছে, তো সেই পাত্থারবাজ বাহিনী, লুঙ্গি বাহিনী, ঢিলচোড়া বাহিনী, যারা এ রাজ্যেও বসবাস করছেন কিছু মানুষ, এবং যারা প্রথম দফাতেও কয়েক জায়গায় লুঙ্গি তুলে পাথর নিয়ে ছুঁড়ে মেরেছেন, তো সেরকমটা এবার সাউথ 24 পরগনার বা বিভিন্ন অঞ্চলে এরকমটা চেষ্টা হলে একেবারে সাজোয়া গাড়ি সামনে চলে আসবে এবং ভালো রকমভাবে তাদের চেষ্টা চরিত্র তাদের করবে। ফলে আপনারা জয় বাংলা নামক বিপজ্জনক স্লোগান থেকে দূরে থাকবেন বলেই আমরা মনে করছি। এবং আজকে দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মতুয়াগড়ে এসে ঠাকুরনগরে একেবারে বুস্টআপ করে দিয়ে গেছেন। একেবারে পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে কটা মতুয়াদের নাম কেটে গেছে, অল্প সংখ্যক কিছু, এবং সেটা এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকারের অপদার্থতার জন্য, এই তৃণমূল সরকারের চক্রান্তের জন্যই হচ্ছে। তিনি বুঝিয়ে দিয়ে গেছেন মতুয়াদের জন্য এবং বাংলাদেশি যে কোনো হিন্দুদের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবস্থা করেছেন, অমিত শাহরা ব্যবস্থা করেছেন যে তাড়াতাড়ি তাদের যাতে সিএ সার্টিফিকেট পেয়ে যান, তারা ভারতের দ্রুত নাগরিক হয়ে যান। কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন যারা ভেরিফাই করে তারা বিষয়টাকে ঝুলিয়ে রেখেছেন, লটকে রেখেছেন, সেটা আমরা মোটামুটি সবাই জেনে গেছি। এবং 4 তারিখ সরকারে আসার পর থেকেই আর এই সমস্যাটা থাকবে না। মতুয়ারাও এটা কিন্তু খুব ভালোভাবে বুঝেছেন, যার ফলে আপনারা দেখবেন যে মতুয়া গড়েও যেখানে প্রধানমন্ত্রী এসেছেন সেখানে ভিড় আপনাদেরকে বলে দিচ্ছে, প্রধানমন্ত্রী সভার ছবি বলে দিচ্ছে যে মতুয়ারা কাদের পাশে রয়েছে। এবং খাস কলকাতাতে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলতেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, এটা তৃণমূলের দুর্গ, সেই তৃণমূলের দুর্গেও কিন্তু ফাটল ধরে গেছে। একদিন আগের ঘটনা আপনাদেরকে বলবো। একদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখেছেন সভা মঞ্চ থেকে, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যখন মঞ্চ, একদিকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইকের কাছে শুভেন্দু অধিকারীর মাইক। অন্য সময় মমতা বন্দ্যোপাধ্যায় হলে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কিভাবে চিনি, একজন ফাইটার নেত্রী হিসেবে। এক্ষেত্রে মমতার উচিত ছিল, বা আমরা হয়তো এক্সপেক্ট করেছিলাম, তিনি ঝাঁঝালো বক্তব্য রাখবেন, বলবেন যাও এক্ষুনি খুলে দাও, তার কেটে দাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কি এই মমতাকে তো আমরা চিনি না। তিনি সরাসরি মঞ্চের থেকে নিচে নেমে গেছেন, এবং আমরা যেটা বুঝতে পারছি তৃণমূল নেত্রী কার্যত সারেন্ডার করছেন, কার্যত ময়দান ছেড়ে দিচ্ছেন। তিনি স্পষ্টভাবে বললেন যে এই নোংরামির মধ্যে আমি যাব না, এর মধ্যে আমি নেমে যাচ্ছি, আমার এগুলো ভালো লাগছে না। সত্যি বলছি, এই মমতাকে আমরা চিনি না। মমতাকে আমরা ফাইটার হিসেবে জানি। তিনি লড়াই করতেন, আমরা সমালোচনা করতাম বা ভালো বলতাম বা খারাপ বলতাম, কিন্তু মঞ্চ ছেড়ে চলে যাবেন, কার্যত সারেন্ডার করে দেবেন, এটা দুটো ঘটনা হতে পারে। আইদার মমতা বন্দ্যোপাধ্যায় সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন যে দেখো কত বাজে বিজেপি, আমার সভামঞ্চের সামনে মাইক বেঁধে এরকম করেছে, কিন্তু কার্যত আমি বলে দিই মুখ্যমন্ত্রী
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দলের সাগরেদরা, আপনার লোকেরা এতদিন তো এটাই করেছে। পায়ে পা বাঁধিয়ে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মিছিলে গন্ডগোল পাকিয়েছে, হামলা করেছে, ব্যতিব্যস্ত করেছে। এটাকে আপনারা তো রাজনৈতিক সংস্কৃতি বানিয়ে দিয়েছেন, আপনাদের কাছ থেকেই তো এটা শেখা। তাহলে আজকে যখন আপনার সভামঞ্চের সামনে যখন মাইক বাজছে, তখন আপনার এত অসুবিধা হচ্ছে কেন? আপনার তো এত অসুবিধা হওয়ার কথা নয়। আপনি তো এইগুলো শিখিয়েছেন যে অন্যের সভামঞ্চের সামনে যাও, মাইক বেঁধে দাও, অন্যের সভামঞ্চের সামনে ছবি টাঙিয়ে দাও, অন্যের সভামঞ্চে গিয়ে গন্ডগোল করো, অন্যের সভা বানচাল করো। এটাই হয়। অন্যের জন্য গর্ত খুঁড়লে একদিন নিজেকেই সেই গর্তে পড়তে হয়, এবং আগামী দিনে আরও পড়তে হবে। লিখে রাখুন আপনারা, সময় বদলায়, দিন বদলায়, আর দিন যখন বদলায়, সময় যখন বদলায়, তখন এগুলো সহ্য করতে হয়। আপনারাই তো এতদিন বিরোধী দলগুলোকে কলকাতায় একটা ভালোভাবে বড় মিছিল করতে দেননি। ব্রিগেডে করতে দেন কি? আপনাদের আসলে কোনো উপায় নেই। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রয়েছে সেনাবাহিনীর আন্ডারে, তাই তাহলে কলকাতার রাস্তাঘাটে এই ভারতীয় জনতা পার্টিকে, এই শুভেন্দু অধিকারীকে বা যে কোনো বিরোধী দলকে একমাত্র সিপিএম বাদ দিয়ে, বা আপনার পেয়ারের যারা লুঙ্গি বাহিনী ভাইয়েরা আছেন তাদের বাদ দিয়ে, বা সেই সমস্ত সংগঠনকে বাদ দিয়ে, জামিয়াতে উলামায়ে হিন্দ সহ অন্যান্য যারা সংগঠন রয়েছে, সংখ্যালঘু সংগঠন, তাদেরকে বাদ দিয়ে সাধারণত প্রধান বিরোধী দলকে আপনারা তো করতে দেননি কোথাও সভা। ডোরিনা ক্রসিং থেকে শুরু করে কলকাতার যে কোনো প্রান্তে যখনই তারা সভা সমিতি করতে চেয়েছে, আপনারা বাধা দিয়েছেন, আপনার পুলিশ তাদের বাধা দিয়েছে। কোর্ট থেকে পারমিশন এনে বিজেপিকে মিটিং মিছিল করতে হয়েছে কলকাতার বুকে, অন্যান্য জায়গাতেও। ক্ষমতা থেকে যখন আপনি চলে যাবেন, তখন আপনার সঙ্গে যখন এগুলো হবে, ভালো লাগবে তো? মেনে নিতে পারবেন তো? বলতে পারবেন তো, হ্যাঁ আমরাও তো 5 বছর ধরে, 10 বছর ধরে, 15 বছর ধরে এই কাজটাই করেছি বিগত দিনে, তাই আমাদের সঙ্গে এটা হচ্ছে, খুব ভালো হচ্ছে। তখন চেঁচাবেন না তো আপনারা, সেটা তো সময় বলে দেবে। কিন্তু আজকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা কিন্তু সতর্ক থাকবেন। আপনাদের এলাকায় বহিরাগতদের ভিড় কিন্তু বাড়ছে, আপনাদের এলাকায় লুঙ্গি বাহিনীর কিন্তু ভিড় বাড়ছে। দুটি খবর আমি দেখতে পেয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিশেষ করে আলিয়া বিশ্ববিদ্যালয় চত্বর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, হোস্টেলের মধ্যে বহিরাগতদের আনাগোনা বেড়েছে। TV9 এই খবরটি করেছে, অন্যান্য সংবাদ মাধ্যমও এই খবর করেছে। এই বহিরাগত কারা আমরা জানতে চাই। এরা কি স্থানীয় বাসিন্দা? এরা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে? দেখুন, রাজনৈতিক দল কংগ্রেসের ক্ষেত্রে হোক বা বিজেপির ক্ষেত্রে হোক, আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন, তারা রাজনৈতিক নেতা, তারা এখানে ক্যাম্পেনার হিসেবে আসছেন, পার্টির কাজ করতে এসেছেন। এদের ক্ষেত্রে কংগ্রেস হোক বা বিজেপি আমার কোনো বক্তব্য নেই, বা তৃণমূলও যদি মনে করে বিভিন্ন জায়গা থেকে লোক আনবে, যেমনটা তারা করছে, তেজস্বী যাদবকে তারা এনেছে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী বা ইন্ডি জোটের শরিকদের আনছে, এই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যারা বহিরাগত ঢোকাচ্ছেন গন্ডগোল করবেন বলে বা ভেবেচিন্তে তারা বিভিন্ন জায়গা থেকে লোক আনছেন দ্বিতীয় দফায় গন্ডগোল করার জন্য, কাউন্টিংয়ে গন্ডগোল করার জন্য, আমি পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশনকে অনুরোধ করব এই বিষয়টাতে আপনারা কিন্তু ইমিডিয়েট নজর দিন। না হলে তৃতীয় দফায় একটা হাই চান্স আছে গন্ডগোল পাকানোর। তৃণমূল কংগ্রেস দোয়া তুলসী পাতা নয়, আমরা খুব ভালো করে জানি। ঠিক সেই কারণে এগুলো আমাদের খোঁজ খবর রাখতে হবে। তবে একটা আশার খবর, খুব ভালো খবর আপনাদেরকে দিই, এই কারণেই শেষ বেলায় দিচ্ছি। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু ভেঙে যেতে চলেছে। তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রী ইতিমধ্যেই দল ছাড়তে চাইছেন। অনেক বিধায়ককে আপনারা দেখেছেন দল ছেড়ে এখন তারা বিজেপিতে যোগ দিচ্ছেন, অনেকে লাইন দিয়ে আছেন, যোগ দিতে পারেননি। সুকুমার মাহাতো, সন্দেশখালী যিনি বিধায়ক, তিনিও টিকিট পাননি, তিনিও এখন গাঁইগুই করছেন। এরকম অনেক বিধায়ক লাইন দিয়ে আছে। 2021-এ আমরা পরিবর্তন মেলা দেখেছিলাম, যোগদান মেলা দেখেছিলাম, পরিবর্তনের আশায় অনেকে এসেছিলেন, কিন্তু তারপরে চলে গেছেন। এবার কিন্তু ব্যাপারটা অন্যরকম হচ্ছে। এবার কিন্তু নতুন সরকার আসার পরেই দলে লাইন দেবে এরা। কিন্তু তারপরেও আমি বলবো যে এটা খুব একটা আশানুরূপ ভালো খবর আমাদের জন্য নয়। তার কারণ হচ্ছে, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই, যে এরা এখন মধু খেতে আসছে। এখন বিজেপি যখন সরকারে আসছে, সবাই মোটামুটি কার্যত পরিষ্কার হয়ে গেছে, তখন এরা কিন্তু ক্ষমতার লোভ ভোগ করার জন্য আসছে, ক্ষমতার লোভে আসছে। ফলে সবাইকে হরে করো কম্বা নিয়ে নিলে কিন্তু দলের উপকার হবে না। এবং যে সমস্ত বিজেপি কর্মীরা আজকে 10-15 বছর ধরে লড়াই দিচ্ছেন, আজকে তৃণমূলের ঠ্যাঙানি খেয়েছেন,
যারা ঠ্যাঙানি দিলেন তারাই যদি এখন তৃণমূল থেকে বিজেপিতে এসে মাথার উপর ছড়ি ঘোরান, তাহলে এই দলটার অবস্থাও তৃণমূল কংগ্রেসের মতো হতে পারে বলে আশঙ্কা করছেন বিজেপির নিচুতলার কর্মীরা। ফলে খুব সাবধানভাবে আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলবো এদের নিতে, বা আপনারাও দাগিদের দলের মধ্যে নেওয়ার চেষ্টা হলে আপনারা কিন্তু প্রতিবাদ করবেন। আপনারা দেখেছেন রাজন্যার বেলায় যেভাবে প্রতিবাদ হয়েছে, তারপর রাজন্যাকে কিন্তু রুখে দেওয়া গেছে। রাজন্যার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যাই হোক না কেন, তারা যখন আসার চেষ্টা করেছিলেন এবং আরও অনেকে যখন বিজেপিতে ঢোকার চেষ্টা করেছিলেন, শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্যরা যখন প্রতিবাদ করেছেন, বিশেষ করে তরুণজ্যোতি তিওয়ারিও এই ক্ষেত্রে প্রতিবাদ করেছিল। ফলে উল্টোপাল্টা লোক এলে, যেমন ভোটের আগে আপনারা প্রতিবাদ করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভোটের পরেও উল্টোপাল্টা লোক যারা আপনাদের উপরে অত্যাচার করেছে 10 বছর ধরে, 15 বছর ধরে, যারা আপনাদের মেরেছে, এই সমস্ত লোকেরা দলে যেন না ঢুকতে পারে। এরা দলে ঢোকার চেষ্টা করলে এদের কিন্তু একদম দমদম দাবাই দেবেন। কোনো রকম মাথা নোয়াবেন না। ভোটের পরেই কিন্তু আসল লড়াই শুরু হবে, যখন তৃণমূলের গুন্ডা হারমাদ বদমাশরা পিলপিল করে ঢোকার চেষ্টা করবে, আপনাদের পায়ে পড়ে যাবে। নিচুতলার কর্মী থেকে একেবারে উঁচুতলার কর্মী সকলের এরা পায়ে পড়ে যাবে, তখন কিন্তু আপনারা স্ট্রিক্ট থাকবেন। আজকে যে লড়াইটা আপনারা দিচ্ছেন, এই লড়াইয়ে আপনাদেরকে কেউ সহযোগিতা করেনি, কোনো তৃণমূলের ভাই সহযোগিতা করেনি। ফলে সেদিন খিরখিতে এলে দমদম দাওয়াইটা দেবেন। কারণ আজকে যদি বিজেপি হেরে যায়, এরা কিন্তু আপনাকে ক্ষমা করবে না। 4 তারিখ ভগবান না করুক রেজাল্ট এরকম অন্যরকম হবে না, আমরা জানি। কিন্তু তারপরেও বলছি, 4 তারিখ বিজেপি যদি উল্টোপাল্টা রেজাল্ট হয়, তাহলে এরা আপনাকে ছাড়বে না। তাহলে আপনি কেন এদের ছাড়বেন? যখন রেজাল্টটা ভালো হচ্ছে, আপনাদের এতদিনের লড়াইয়ের ফসল আপনারা দেখতে পাচ্ছেন, নরেন্দ্র মোদী অমিত শাহের লড়াইয়ের ফসলে, আপনাদের লড়াইয়ের ফলে আজকে যখন আপনারা একটা ভালো দিন দেখছেন, তখন এই সব নর্দমার কীটদের দলে কিন্তু ঢুকতে দেবেন না। এটাই আপনাদের কাছে আবেদন, নিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা পলিটিক্যাল ডেলির পাশাপাশি আবারও রিকোয়েস্ট করছি, পলিটিক্যাল ডোজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, ভিডিও নোটিফিকেশন যাতে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা 2টো চ্যানেল খুললাম, 2টো চ্যানেলে নিয়মিত ভিডিও দেখব। আর কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের 2টো চ্যানেলেই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন কিন্তু।